আমি কোন পথে যে চলি, কোন কথা যে বলি, তোমার সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি। আমি কোন পথে যে চলি, কোন কথা যে বলি, তোমার সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি। ওয়েলকাম টু টক ঝাল মিষ্টি উইথ ইপসিতা। আর আমি ইপসিতা, এখানে নো গালাগালি, নো কিস্তি, অনলি মস্তি। তো আজকে ভিডিওর শুরুতে ইন্ট্রোডাকশনে যে গানটা গাইলাম, কেন গাইলাম আপনারা আমার মনে হয় বুঝতে পারেননি। অবশ্যই আমি দায়িত্ব নিয়ে বোঝাবো। তো সবার আগে বলি যে ভিডিওটা কি নিয়ে হচ্ছে। অনেকগুলো ভিডিও দেখলাম, মানে এই ভিডিওটার মধ্যে অনেক ভিডিও থেকে একটু একটু করে কিছু কিছু বলবো। তার মধ্যে প্রধান হচ্ছে সন্দীপের ভিডিও দেখলাম। তাছাড়াও দেখলাম কার চ্যানেল, অরিন্দমের ওয়াইফের চ্যানেল। তো সেখানে সন্দীপ ছিল, সন্দীপের বন্ধু যে গেছিল, কি করেছে, কি অ্যাক্টিভিটি, সেটা সে নিজেও দেখিয়েছে। আর তাছাড়া সন্দীপও ওদের বাড়িতে একটা ব্লগ করেছে, যেটা সব ওদের বাড়ি ঘর সমস্ত কিছু দেখিয়েছে। তারপরের দিনও যে ভিডিওটা, সব ভিডিওই দেখলাম। তো আজকের ভিডিওটা শুরুই হয়েছে সন্দীপের কিন্তু অরিন্দমদের বাড়ির থেকেই, কারণ ও গতকালকেই রাত্রে ওখানে ছিল, আমরা সবাই শুনেছি। তো সেখানে সকালবেলা চা দিয়ে শুরু করলো, দিয়ে ব্যালকনিতে গিয়ে সন্দীপ বললো আর কি, যে আমরা যেহেতু গ্রামে থাকি, তো শহরে এই বদ্ধ লাগে, এত বিল্ডিং, গাছপালা কম, যখন যা দেখছি চতুর্দিকে শুধু বিল্ডিংই দেখতে পাচ্ছি। এটা আমাদের, মানে আমরা তো গ্রামে থাকি, খোলামেলা, সেই জন্য তো সব জায়গারই সুবিধা অসুবিধা আছে। তো যেমন কিনা গ্রামে যেমন তোমরা মুক্ত আকাশ, মুক্ত বাতাস পাও, কিন্তু যখন কাজের প্রয়োজন পড়ে তখন তো শহরেই আসতে হয়, কারণ শহরে কাজের অনেক বেশি স্কোপ, তাই তো। তো যেমন কিনা এই যে দেখো, তোমার কাজ পড়েছে, সেই কাজটা কিন্তু করতে তোমাকে কলকাতাতে আসতে হয়েছে। ওটা কিন্তু তোমার গ্রামের বাড়িতে বসে সম্ভব ছিল না। তো তুমি বললে যে হ্যাঁ, ঘুরতে আসার পক্ষে আমার ঠিক আছে, কিন্তু এখানে সম্পূর্ণ বসবাস করার জন্য কিন্তু চাপ হয়ে যাবে। তো যার যেটা অভ্যেস ভাই, যেমন তোমাদেরও ওখানে যারা শহরে থাকে, গ্রামে যায় বা বিভিন্ন প্রত্যন্ত গ্রামে যায়, তারাও কিন্তু সেখানে জাস্ট ঘুরতেই যেতে পারবে। কিন্তু তারপরে কদিন পরে যখন থাকতে হবে, যখন দেখবে যে সন্ধ্যের পর আর কোনো অ্যাক্টিভিটি নেই, যেমন আমাদের এখানে রাত, মানে প্রায় সারা রাত, এখন তো কলকাতা শহর সারা রাত জাগে, এই বহু বছর দিক থেকেই এটা চলছে। তো সারা রাত যখনই মনে হচ্ছে, যদি রাত্রেবেলাও মনে হচ্ছে অনেক রাত, লেট নাইট গিয়ে সিনেমা দেখে আসছে, অনেক রকম অনেক অ্যাক্টিভিটি আছে, সব কী যেন বলে, রেস্টুরেন্ট খোলা, সমস্ত কিছু খোলা আছে। দরকার পড়লো লং ড্রাইভে বেরিয়ে গেল। তো এরকম অনেক কিছুই আছে অ্যাক্টিভিটি, যেগুলো করা যায়। তখন যারা শহর থেকে গিয়ে গ্রামে বসবাস করবে, তারা চিন্তা করবে যে বাবা, এগুলো তো আমরা পাবো না, তো এগুলো তো হচ্ছে না। তো সেইগুলো তারা অ্যাডজাস্ট করতে পারবে না। যেটা হচ্ছে গিয়ে, যে যেখানে বসবাস করে অভ্যেস হয়ে গেছে সেটাই। যদিও কিন্তু অরিন্দমের ওয়াইফ, সে কিন্তু গ্রামেরই মেয়ে, তোমাদের ওখানকারই মেয়ে, সে তো দিব্যি এখানে বরের সাথে অ্যাডজাস্ট করে সুন্দর ঘরকন্যা করছে, তাই না? তো এইগুলোও যে আবার হবে না যে তা নয়। আবার এরকমও আছে যে যারা কিনা গ্রামে জন্মগ্রহণ করেছে, তারপরেও সে আরও অনেক জায়গায় চলে গেছে, অনেকভাবে সেখানে বসবাস করছে। আর খুব কম, বাট আছে এরকম মানুষ যারা কিনা শহরে জাঁকজমক সমস্ত কিছু বাদ দিয়ে তারা শুধুমাত্র চাষবাস করবে, সেই জন্য ফার্ম হাউসে গিয়ে থাকে বা গ্রামে গিয়ে থাকে, এরকমও কিন্তু আছে। সেলিব্রিটিদের মধ্যে আছে যেহেতু, তেমনি তাই হয়তো কয়েকজনের নাম জানি। আর কিছু মানুষ আছে যারা কিনা এমনি সত্যি তারা সেলিব্রিটি নয়, কিন্তু তারাও কোনোভাবে হঠাৎ করে মনে হয়েছে তারা যে গ্রাম ভালো লেগে গেছে, ব্যাস সেখানেই থেকে গেছে। তো এটা সম্পূর্ণ ভালোবাসার ব্যাপার, অভ্যাসের ব্যাপার, অনেক কিছু মিশে রয়েছে। তো যাই হোক, যে কাজ সারতে গেছিলে বললে, তো সেখানে থেকে আবার শুনলাম মামার বাড়িতে গেছো। তো এই ব্যাপারটা আমার বেশ ইন্টারেস্টিং লাগছে, কিন্তু হ্যাঁ, ভীষণ ইন্টারেস্টিং লাগছে। তো তারপর যাই হোক, তুমি বাড়ি পৌঁছে দেখলাম পুজোটা দিলে, তুমি ড্রাইভ করেছো, সেটা তো আরও হেক্টিক ব্যাপার। তার সত্ত্বেও যে তুমি মঙ্গলবারের পুজোটা এসে দিয়েছো বজরংবলীকে, তো সত্যি খুব ভালো লাগলো। আর সেটা তুমি বললে যে যখন ওই বাড়িতেও ছিল, অরিন্দমদের বাড়িতেও বজরংবলী আছে, সেখানেও তুমি বললে যে আমি জানি না পুজো গিয়ে দিতে পারবো কিনা, তাই জন্য আমি ঠাকুরের কাছে মনে মনে বলেছি যে ঠাকুর, আমি দিতে পারবো কি না পারবো, তোমাকে নমস্কার করে জানিয়ে দিলাম আমার ব্যাপারটা। তো সেই জন্য দেখো, বজরংবলী কিন্তু ঠিক উনি তোমার হাতে পুজো নেবেন, ঠিক তোমাকে যথাসময় পৌঁছে দিয়েছেন। তো তুমি পুজো দিয়েছো, খাওয়া দাওয়া করলে, কৃষাণও তোমাকে দেখে খুব খুশি হলো। এইগুলো পুরো খুব ভালো লাগলো। তো যাই হোক, চলে আসি এবার, যে কিছু কথা উঠছে
তুমিও এতক্ষণে শুনেছো, আর শুনে নিশ্চয়ই হেসে গড়াগড়ি খেয়েছো। কি না, তুমি এই গামলা যে বিয়ে বাড়িতে গেছিলো, সেই বিয়ে বাড়িতে তুমিও গেছিলে। এমনকি এক কাঠি উপরে উঠে কিছু মানুষ বলছে যে হ্যাঁ, ওই একটা বাচ্চা যে বলছিল স্যালাড দাও, শশা দাও, সেই নাকি কৃষাণু, সে নাকি কৃষাণু। তো সেটা শুনে আশা করি তুমি খুবই হেসেছো, কারণ তুমি যেই দিনটা সম্পূর্ণ আমাদের সাথে শেয়ার করেছো যে অরিন্দমের বাড়িতে তুমি খাওয়া দাওয়া করছো, ওখানে গল্প করছো, সমস্ত কিছু তুমি শেয়ার করছো, আর সেই সময় আবার তুমি কোনো জাদু বলে তুমি ওই এরিয়ায় আর কি, ঠিক আছে, মানে দক্ষিণ 24 পরগনার ওই এরিয়ায়, না দক্ষিণ 24 পরগনা, ওটা উত্তর 24 পরগনার ওই ধরনের সব এরিয়া, মানে বসিরহাট, টাকি, গোপালপুর, এইসব জায়গার মধ্যে কোনো এক জায়গায় তুমি রয়েছো, ভাবা যায়? হ্যাঁ, ঘোনা এইসব জায়গার মধ্যে তুমি কোথাও রয়েছো, ভাবা যায়? কিন্তু কিছু মানুষ ভাবতে পারছে। তো যাই হোক, চলে আসি এবার ঘোড়ামুখী। ওরে বাবা, ঘোড়ামুখী, কি অ্যাক্টিং। তো আজকের ভিডিও শুরুতে যে গানটা গাইলাম, এই জন্যই গাইলাম, এই ঘোড়ামুখীর উদ্দেশ্যে, যে আমি কোন পথে যে চলি, কোন কথা যে বলি, তোমায় সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরাগুলি। মানে ওর সামনেই ছিল সত্যিটা, ও এতদিন পর এটা রিয়েলাইজ করছে। হ্যাঁ, এতদিন পর বলছে। কখন না, যখন ওর মনিব থেকে যখন মিনা হয়ে গেল, তখন ও বুঝতে পারলো, তখন ও মনে হলো যে যাই হয়েছে, তোর যাই চাহিদা ছিল, যেটুকুই ছিল, কিন্তু যা করতিস তুই তোর বাচ্চাটাকে সাথে করে নিয়ে করতে পারতিস, এটা এখন বলেছে। তো হঠাৎ করে এই বোধোদয়, হঠাৎ করে এই হৃদয় পরিবর্তন কেন আপনারা বুঝতে পারছেন কি? যারা বুঝতে পারছেন না তাদেরকে বোঝাই। এক হচ্ছে গিয়ে মিনার সাথে অনেক দিন আগেই চটে গেছে। মিনার সাথে চটার আগেও, তার থেকেও বেশি আগে চটেছে কার সাথে না, কবিতা চোরের সাথে। কারণ অতিরিক্ত ইন্টারফিয়ারেন্স ওরাও কিন্তু পছন্দ করে না। হয়তো কোনো রকমভাবে কোনো প্রশ্ন, কোনো গোপন তথ্য জানতে চেয়েছিল, তার সদুত্তর ঠিকমতো পায়নি। তাই জন্যই কিন্তু সখ্যতা চটেছে। আর চটবে নাই বা কেন বলুন? যারা কিনা চোখের ওপর দেখছে, মিনা আর মানে এই গামলার ফোকলা চোখের ওপর দেখছে যে ও কিভাবে মন্দিরাকে একটার পর একটা মানে আঘাত দিয়ে চলেছে, একটার পর একটা। যে সময় মন্দিরা সাথে ভালো সম্পর্ক ছিল, যা তথ্য মন্দিরা দিয়েছিল, সেই একটা তথ্য দিয়ে এখন মন্দিরাকেই সবার সামনে ছোট করার চেষ্টা করছে। তো তারা তো অবশ্যই অ্যালার্ট হয়েই গেছে যে এর থেকে ভাই একে দিয়ে কাজ করাও, যতটা রাখা ততটা রাখো, বাট এ ট্রাস্টওয়ার্দি নয়, এটা ওরা বুঝে গেছে। তো সেটাই হয়তো ও কোনো প্রশ্ন করেছে, কোনো ভিডিও সংক্রান্ত কোনো হয়তো দরকার পড়েছে, কোনো ইনপুট নেওয়ার হয়তো করেছে, প্রশ্ন উত্তর ঠিকমতো দেয়নি। তার ওপর কি দেখা যাচ্ছে না, এই চুনার সাথে অতিরিক্ত বন্ধুত্বতা। চুনার ভিডিও কমিউনিটিতে দেওয়া, ওটাও দেয় বাট কম। চুনার ওখানে লাইভে গিয়ে দুজনে মানে একেবারে কপতি যুগলে এসে চ্যাট করা, এই সমস্ত কিছু কোথায় হচ্ছে? চুনার সাথে হচ্ছে, বাট ওর সাথে হচ্ছে না। তো স্বাভাবিক কারণেই চুনা বেশি প্রায়োরিটি পাচ্ছে ওদের কাছ থেকে, সব দিক দিয়ে। ভিডিওর মধ্যেও নাম বলছে, তো এই সব কারণে। তারপর হচ্ছে গিয়ে ওর নাম বলছে, তারপর আরও একজন, সেটা হচ্ছে গিয়ে চোপার বদ্দির সাথে তো ছৌতদির অতটা ভালো সম্পর্ক ছিল না, কিন্তু জবের থেকে চোপা বদ্দিকে অ্যাকনলেজ করলো, তার ভিডিও কমিউনিটিতে দিল, এই সমস্ত কিছু কিন্তু ওদের মধ্যে সম্পর্ক নষ্ট হওয়ার মূলে। কারণ এই ঘোড়ামুখী ও মনে করে যখনই যার সাথে মেশে মানে ওই থাকবে, মানে মাইসেলফ, ব্যাস, আর কেউ না। তুমি আর কারোর সাথে সেরকম সখ্যতা করতে পারবে না যেরকম আমার সাথে করো, তাহলেই ওর মানে একেবারে চোখ ধাঁধিয়ে যাবে, টেরিয়ে যাবে। এটা ওর পুরনো অভ্যেস। যারা অনেক দিন আগের থেকে ওকে চেনে তারা জানে, যেই দেখবে আপনি ওকে ছেড়ে আরেকজনের সাথে কথা বলবেন, তখনই বলবে কি খুব ভালো না, ও খুব পীড়িত হয়েছে, এইরকম ধরনের এদের মেন্টালিটি, বিশেষ করে এই ঘোড়ামুখী। তো সেই জন্যই সম্পর্ক খারাপ হচ্ছে, হয়তো বলা যায় না। এই কবিতা চোরও কিন্তু কম নয়, হয়তো টেটিয়াভাবে কোনো উত্তর দিয়ে দিয়েছে বা সম্পূর্ণ ইগনোর করেছে। ওর মেসেজ, ওর কল যখন কেউ ইগনোর করে, ও জাস্ট পাগলা হয়ে যায়।
জাস্ট পাগলা হয়ে যায়, যেরকম কিনা আমার সাথেও করেছিল। তো সেই রকম হয়তো কিছু করেছে, তারপর থেকেই আস্তে 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 দূরত্ব বেড়েছে। তো এদের মধ্যে যে পসিবিলিটিস আছে যে ঝগড়া, তার তো কারণ অনেকটাই পর্যালোচনা করলাম। এবার বলি ওর হৃদয় পরিবর্তন যে দেখছেন, যাতে কিনা ওর কমেন্ট বক্সে প্রচুর মানুষ লিখছে যে একই দেখছি, একই শুনছি, হ্যাঁ তোমার মুখে এই রকমের কথা, তোমার এরকম তুমি হঠাৎ করে পাল্টে গেছো, দেখে তো খুব ভালো লাগছে। আর এই জিনিসটা ও অনেক দিন ধরে স্টাডি করার পর এই জিনিসটা করেছে। কি কারণ ও প্রথম ভেবেছিল কি, যখন এই সন্দীপ আর টিনের মধ্যে ঝামেলা, ও একটাই জিনিস জেনেছিল, ভেবেছিল একটা মেয়ে অত্যাচারিত, লাঞ্ছিত, অপমানিত, নির্যাতিত মেয়ে, এর পাশে আমি দাঁড়াবো, ব্যাস। তো ও যখন প্রথম এই ব্যাপারটার মধ্যে দেখেছিল, তখন চিন্তা করে দেখুন, চ্যানেলটার নামটাই কিন্তু কার নামে ছিল, আমরা সবাই জানি কার নামে ছিল, টিন। তো ওর ধারণা এটাই ছিল যে এই চ্যানেলে যা ভিউজ হয়, যারা দেখে, সবাই হচ্ছে এই টিনের জন্যই দেখে, টিনকেই সাপোর্ট করে। তো তাকে যদি আমি সাপোর্ট করি, এটা বলে যে নির্যাতিত, নিপীড়িত মেয়ে, হ্যাঁ, যে একটা ভিকটিম কার্ড আর কি, উইমেন্স ভিকটিম কার্ড যেটা, সেটা যদি খেলিয়ে সেই সিম্প্যাথিটা যদি আমি নিতে পারি, যে দেখুন কত অত্যাচারিত, একে যদি সাপোর্ট করতে পারি, তাহলে সব দর্শকরা সব একেবারে আমার হাতের মধ্যে চলে আসবে, সবাই আমাকে সাপোর্ট করবে। এটা ভেবেই কিন্তু ও টিনকে কোনো কিছু না যাচাই করে, শুধুমাত্র চ্যানেলের নামটা ওনারকে, মানে চ্যানেলের নাম যেহেতু ওর ভেবেছে ওনারও ও, আর ওই সর্বে সর্বা, সেই ভেবে ও ওকে জাস্ট সাপোর্ট করেছে ব্লাইন্ডলি। ও কিন্তু একবারও খতিয়ে দেখেনি যে অ্যাকচুয়ালি দোষটা কার, কার সাথে কি ব্যাপারটা, একটু দেখি, একটু স্টাডি করি, ও করেনি। ও জাস্ট শুনেছে আর ওকে সাপোর্ট করেছে, ঠিক আছে। তো যদিও প্রথমটা যখন প্রথম হয়েছিল, সবাই কিন্তু বেনিফিট অফ ডাউট টিনকে দিয়েছিল, আমি দিয়েছিলাম বেনিফিট অফ ডাউট, প্রশ্ন করেছিলাম বিভিন্ন, টিনকেও করেছিলাম। আর টিন তো তখন সামনে ছিল না, বাট ভিডিওর মধ্যে বারবার ওর কথা বলছিলাম, আর সন্দীপকে প্রশ্ন করছিলাম, এটা কেন, ওটা কেন, সেটা কেন, এটা কেন, ঠিক আছে। বাট ও প্রথম থেকেই কিন্তু এই টিনকেই সাপোর্ট করে গেছে, মানে চিন্তা না করে, জাস্ট ব্লাইন্ডলি, ভিউজের খেলা, সমস্ত কিছু ভিউজের খেলা। তারপর কালে কালে যখন দেখলো, তখন কিছু করার নেই, একবার এমনভাবে ও তো যখন নামে, তখন পুরো এমনভাবে ভেতরে ঢুকে যায়, তখন আর কিছু করার থাকে না, সেখান থেকে বেরিয়ে আসতে পারবে না। তার মধ্যে হয়ে গেছে যোগাযোগ, টিন এসে ওর সাথে যোগাযোগ করে নিয়েছে, আর আগের থেকেই এদের পূর্ব পরিচয় ছিল, ব্যাস ব্যাপারটা হয়ে গেছে। এবার এখন যখন দেখছে যে প্রত্যেকটা জিনিসে টিনের দোষ, তার ওপর টিন কোথায় অত্যাচারিত হয়ে এসে মানে সেটা নিয়ে দুঃখরা করবে, ও আমি কত অত্যাচারিত, কত অত্যাচারিত, আর সেগুলো ও দর্শকদের দেখিয়ে দেখিয়ে বলবে, দেখুন দেখুন মেয়েটার কি হাল করে ছেড়েছে, মেয়েটা নিজের মধ্যে আর নিজে নেই। হ্যাঁ, ও ভেবেছিল এইসব বলে আরও সিম্প্যাথি নিয়ে আরও বেশি বেশি করে ভিউজ কামাবে। যেমন দেখুন মন্দিরা যখন এই সম্পর্কটার মধ্যে ছিল, তখনও কিন্তু মন্দিরের তো এরকম খোলাখুলি ঘুরছিল না, সারাক্ষণ মন মরা হয়ে থাকতো, হ্যাঁ বাচ্চা নিয়ে রয়েছি, মন মরা হয়ে রয়েছি। ও কিন্তু ও অত মানে এই যে ভেতরে ভেতরে এর সাথে ওর মচরন্দ পুড়ে গেছে, কি করেছে না করেছে আমরা তো জানতেই পারতাম না, কিন্তু এই ঘোড়ামুখী জানতো, এই ঘোড়ামুখী সব জানতো যে ওর ভেতরে কি কি চলছে, কি কি প্ল্যানিং প্লটিং করেছে, যেটা কিনা পরবর্তীকালে ও এখন বলে যে সোমনাথকে নাকি সরিয়ে দেওয়ার ব্যবস্থা করেছিল, আরও প্রচুর কথা। তো আমরা কিন্তু কেউ জানতাম না, ও জানতো। তেমনি ও ভেবেছিল টিন মনে হয় বাপের বাড়িতে এসে কাঁদবে, কান্নাকাটি করবে, হ্যাঁ সেই দুঃখী দুঃখী একটা করবে, আর সেটা দেখিয়ে দেখিয়ে ও ভিউজ কামাবে। দেখুন ফন্দীপ কত বাজে, যেরকম কিনা সোমনাথে খেতে বলেছিল, সোমনাথ যাই করে তাই খারাপ, জিমে গেলেও খারাপ, হ্যাঁ বউটারে বেচ্চা বেচ্চা, এখন জিম করো, তুমি এই করো, তুমি সেই করো, করতে পেরেছে। এই ক্ষেত্রে তা করতে পারছে না, এ তো ওখানে থেকে বেরিয়েছে, ওই বাড়িতে গেছে, তারপরে पंछी बनूं उड़ती फिरूं मस्त गगन में आज मैं आजाद हूँ दुनिया की चमन में করেছে, এর গেছে মুখ পুড়ে, আর সমস্তটা বেরিয়ে আসছে, সমস্ত ঘটনা সব আমরা বেরিয়েছি, যার হাতটা ধরেছে, যার সম্পর্কে এই ছেলেটা দম লাগে ভাই, দম লাগে, কাউকে ভালোবাসলে না তার সম্পর্কে বলতে দম লাগে। যেখানে এসে ইন্টারভিউ দিয়েছিল, ফাপা করে পোকলা বলেছিল, হ্যাঁ আমি ওকে রেখে দিয়েছি, অন্য জায়গায় রেখে দিয়েছি, বাপের বাড়ি যেতে দেবো না 5 লক্ষ টাকা ওর অ্যাকাউন্ট, ওর যে অ্যাকাউন্ট যেটা নিয়ে এসেছিল ওই বাড়ি থেকে, এখানে কেউ বলতে পারবে না ওখান থেকে 5 লাখ পয়সা কেউ খরচা করেছে। এই যে ধরনের গল্পগুলো ওর চ্যানেলের মাধ্যমে দিয়েছিল। তো সমস্ত সন্দীপকে বলছে রামচন্দ্র,
রামচন্দ্র কি করেছে, হ্যাঁ ও কি করেছে ওর সাথে, মুখ বেচে খাই না। হ্যাঁ তুই মুখ বেচে খাস না, তুই তো অন্যের বউ বেচে খাস, তুই তোর মুখ বেচবি কি করে? তোর মুখে কিছু আছে? ফোকলা একটা পুরো দাঁতও তো নেই সব কটা, তাহলে তুই কি করবি, নিজেকে বেচবি কি করে? তো সেই জন্য তোর অন্যের বউ বেচতে হয়। তো ব্যাস এই যে এই ধরনের ও যে বলেছিল, তখন তারপর যখন এই ছেলেটার সম্পর্কেই দেখা যাচ্ছে যে 5 নম্বর বউ চোর, সমস্ত কিছু তথ্য প্রমাণ উঠে আসছে, গর্ব করে বলেছিল, তখন সেই সময় হুলকে শুনিয়ে শুনিয়ে যে ধক লাগে, ধক লাগে, কাউকে ভালোবাসলে তার হাতটা ধরতে ধক লাগে, এই যে দেখো এই যে এই ছেলেটা ও করে দেখিয়েছে, তখন নাম ধরে বলতো, নাম ধরে বলতো করে দেখিয়েছে ভাই, কি যেন বলে, আমি নিয়ে বিরিয়ানি খেতে গেছে, পেছন থেকে ছবি এসছে, সামনের ছবি দেখিয়েছে, তোমরা পেছন দেখলে আমি সামনে দেখিয়ে দিলাম, দেখো এই যে নিয়ে বসে বিরিয়ানি খেলছে খাচ্ছে, ওরই পয়সাটা যে টিনেরই সেটা বল, তখন তো জানতো না। তারপর যখন তার আসল রূপ সমস্ত কিছু দেখলো, এবার ভাবলো যে তবে ফেসে যাবো, আমি ফেসে যাবো। এই হুলকে তো সাপোর্ট করেছিলাম, হুল তো তাও কালটি মেরেছে, কিছু বলার নেই যে হ্যাঁ চলো কালটি মেরেছে, বাট এর সাথে যদি কিছু হয় তারপর পরবর্তীকালে, যেটা আমি কিন্তু ভিডিওর মধ্যে অনেকবার বলেছি, যে পরবর্তীকালে যখন ওদের সংসারে হবে কিছু, যে কথাগুলো ও অ্যালিগেশন লাগিয়েছে, প্রত্যেক কটা অ্যালিগেশন, কোন অ্যালিগেশন, প্রত্যেক কটা যেগুলো ফোকলার বিরুদ্ধে ওর বউ লাগিয়েছে, সেইগুলোই আবার ও টিনকে সন্দীপের বিরুদ্ধে লাগাতে বলেছে, এই হচ্ছে ব্যাপার। তো চিন্তা করে দেখুন, তারপর যখন সত্যি এই অ্যালিগেশন ওদের পরবর্তী জীবনে এগুলো সত্যি হয়ে যাবে, তখন এই ঘোড়ামুখী কোথায় মুখ লুকাবে, কোথায় মুখ লুকাবে? তো এই মিনাকে সাপোর্ট করে ও ভেবেছিল যে মহান হবে, সে মহান তো কিছু হলোই না, উল্টে প্রতিদিন কপালে জুটছে কি দর্শকদের চাটন, প্রত্যেক দিন এসে সবাই ছি ছি তুতু করছে যে একে তুমি সাপোর্ট করছো কি করে? প্রথমত পরকিয়া, তার উপর ওইটুকু ছোট বাচ্চাকে ছেড়ে চলে এসছে, হ্যাঁ, আর শুধু চলে আসেনি, তারপর দিব্যি বহাল তবিয়াতে এমনভাবে ঘুরছে যেন ওর জীবন, ওর বাচ্চা হয়ইনি কোনোদিনও, পুরোপুরি ও কোনোদিনও বাচ্চার মাই হয়নি, ও তো পুরো কুমারী হয়ে গেছে, কুমারী মেয়েদের মতো ঘুরে ঘুরে বেড়াচ্ছে, সেগুলো ও দেখছে, এখনও ডিভোর্স হয়নি, তো ওর তখন কি করবে? তারপর যার বিরুদ্ধে আর কি বলছে, এই সন্দীপের পাশে যে দাঁড়িয়েছে সীমা, তাকে নিয়েও বলছে যখন, তখনও দর্শক গিয়ে আচ্ছা করে ওকে ঝাড় দিয়ে আসছে, যা যা ওর বিরুদ্ধে অ্যালিগেশন লাগাচ্ছে, একটাও প্রমাণ দিতে পারছে না। এবার এই সব করে এবার ও কী করবে? এদিকে সন্দীপকে হাজার ভালো দেখলেও ও সন্দীপের হয়ে ভিডিও করতে পারছে না, কারণ হচ্ছে গিয়ে যা বলে দিয়েছে শিলাদেবীর সম্পর্কে, শিলাদেবীর গর্ভকে নর্দমা বলেছে, ওদের নর্দমার কীট বলেছে, শিলাদেবীকে পরকীয়ারত বলেছে, সমস্ত কিছু বলে ও যা করেছে, তো সেখানে সন্দীপের কাছে আর ফিরে যাওয়ার কোনো জায়গায় নেই। তাহলে এবার কি করতে হবে, কি করতে হবে? এই একটা হট টপিক আমি কি ছেড়ে দেবো? না, তাহলে শুরু করলো রিসার্চ। তাহলে রিসার্চ করে ও জানতে পারলো যে সমস্ত কিছু এই চ্যানেলে সমস্ত কিছু প্রাণভোমরা রয়েছে ওই কৃষাণুর। কৃষাণুকেই প্রত্যেক কটা মানুষ ভালোবাসে, যারা টিনকেও সাপোর্ট করে তারাও কৃষাণুকে ভালোবাসে, যারা সন্দীপকে সাপোর্ট করে তারাও কৃষাণুকে ভালোবাসে, যারা দুজনকেই সহ্য করতে পারে না তারাও কৃষাণুকে ভালোবাসে। তো মেন একটাই ফ্যাক্টর, সে হচ্ছে কৃষাণু। তো সেই কৃষাণু হয়ে এবার যদি আমি বলি, যেমন কি চিন্তা করে দেখুন, আমি এই যখন কন্ট্রোভার্সিটা শুরু হয়েছিল, যখন বুঝতে পারছিলাম না কে সত্যি কে ঠিক কে ভুল, তখন কিন্তু আমি একটাই কথা বলেছিলাম যে আজ থেকে আমি কৃষাণুর পাশে দাঁড়ালাম, যে কৃষাণুর যেখানে ভালো, যেখানে মঙ্গল, সেটাই আমি বলবো, আর তাছাড়া কোনো কিছু না। তো সেক্ষেত্রে আমার সম্পূর্ণ এটাই আমার যে মায়ের কাছে ওই বাড়িতে বাচ্চা মানুষ হবে না, এখানে ঠাম্মি দাদুর সাথে বাবার সাথে বাচ্চা ভালো থাকবে, সেটা দেখেছিলাম, সেই থেকেই তো আমি বলেছি। ব্যাস, ও এবার সেই জিনিসটা ক্যাচ করেছে যে আমি কৃষাণুর হয়ে বলবো, দিয়ে দুপোটা জল ফেলছে, চোখের জল বার করছে, দিয়ে আবার সেই কি নিজের অপূর্ণ জায়গা, সেই জায়গাটাকে তুলে নিয়ে এসে মানুষের মনে সিম্প্যাথি ক্রিয়েট করার চেষ্টা করছে, যে আমার তো নেই, কিন্তু আমি দেখছি যাদের আছে তারাও ঠিকমতো বাচ্চাটাকে মানুষ করতে পারছে না। বাট যেই মানুষগুলো আজকে যদি কোনো মানুষ ভাবেও যে ও কৃষাণুকে মানে কৃষাণুর ভালোর জন্য বলছে, সেই মানুষগুলো কি করে ভুলবে যে এই বাচ্চাটাকে হিংসা করে করে ও কি না কি বলেছে, কি না কি ও বাচ্চাটার কি না বাচ্চাটা একটা জিনিস পেলে খুশি হয় সেটা নিয়েও, হ্যাঁ দেখছো বাচ্চাটাকেও ট্রেনিং দিয়ে দিয়েছে,
যে জিনিস পেলে দাও, এই জিনিস দাও, সেই জিনিস দাও। আরে ও বাচ্চা, ও বোঝে কি? ও বোঝে কি? সীমা গিফটগুলো নিয়ে যেত, সেই জন্য বলতো যে সীমা পিসি আসবে, গিফট নিয়ে আসবে। সেটা নিয়ে ওই নোংরা কথা বলেছে যে ওই যে হাম্পু পিসি জিনিস দেয় বলে ভালোবাসে। আরে বাচ্চা কি বোঝে? বাচ্চা কি বোঝে যে জিনিস দেবে তবেই ভালোবাসতে হবে? হ্যাঁ, কি অসভ্যতামি যে করেছিল সেই সময়, চিন্তা করে দেখুন। কোনো যারা সত্যি কৃষাণুকে ভালোবাসে তারা কখনো এটা মানবে যে ও কৃষাণুর মঙ্গল চায়? কোনো দিনও? যখন প্রথম কন্ট্রোভার্সি হয়েছিল, ওর মায়ের যখন ফুল ফ্লেজের দালালি করছে তখন বলছে কি হয়েছে, বাচ্চা এরকম অনেক বাচ্চা এই মায়ের কাছে থাকে না, মা থাকে না, বাবার কাছে মানুষ হয়, তো কি হয়েছে যদি এই বাচ্চাটাও বাবার কাছে থাকে, তাতে অসুবিধা কি আছে? কেন যখন ওরা নাটক করেছিল তখন ছিল না ঠাকুমার কাছে? তাহলে যদি এখন ঠাকুমার কাছে থাকে তাহলে ওর মাকে তোমরা এত চিচিচুতু কেন করছো? এই কথাগুলো কি দর্শক বন্ধুরা ভুলে গেছেন আপনারা? আশা করি ভুলেননি, কারণ আমি তো এক ফোঁটাও ভুলিনি। কারণ মানে গায়ের মধ্যে জ্বালা ধরতো যখন কৃষাণুর সম্পর্কে ও এইরকম কথা বলতো। এক একটা জিনিস বাচ্চাটা পাচ্ছে, ওর শরীর, ওর মুখের, ওর বডি ল্যাঙ্গুয়েজ বলে দিচ্ছে যে পা থেকে মাথা অবধি ওর জ্বলে পড়ে যাচ্ছে। কৃষাণুকে ওর রাস্তার বাচ্চাদের সাথে তুলনা করেছে। বাচ্চা বাচ্চাই হয়, সব বাচ্চাই বাচ্চা। সব বাচ্চাই বাচ্চা, সব বাচ্চাকেই ভালোবাসি, কারণ তারা ভগবানের আশীর্বাদ। কিন্তু সেই বাচ্চাদেরকেও ও তুলনা করেছে, যে রাস্তায় তোমরা বাচ্চা দেখো না, রেল স্টেশনে বাচ্চা দেখো না, এই রকমভাবে নোংরাভাবে। অনাথ আশ্রমে তোমরা বাচ্চা পাও না, তাহলে এরকমভাবে তুলনা কেন করবে? আপনার বাড়ির বাচ্চার সাথে যদি এরকমভাবে তুলনা করা হয়, প্রত্যেক কটা বাচ্চা নিজের ভাগ্য নিয়ে এসছে। যে বাচ্চা অনাথ আশ্রমে মানুষ হচ্ছে, বড় হচ্ছে, সেও তার ভাগ্যের জোরে অনেক জায়গায়, অনেক উপরের জায়গায় পৌঁছে যেতে পারে, একদম পারে। কিন্তু চিন্তা করে দেখুন ও কিভাবে সেই বাচ্চাগুলোর সাথে তুলনা করেছিল, অনাথ বাচ্চার সাথে তুলনা করেছিল। কৃষাণু কি অনাথ? কৃষাণু কি অনাথ? সেখানে বলছে। আজকে চিন্তা করে দেখুন, এইরকম ধরনের যখন কথাগুলো দাঁত মুখ খিচিয়ে বলছে, সেই ভিডিওগুলো দেখে ওর মা, মানে এই কৃষাণুর মা, সেই ভিডিওগুলো কমিউনিটিতে ঝুলিয়েছে, কমিউনিটিতে দিয়েছে, যেখানে তার নিজের পেটের সন্তানকে রাস্তার বাচ্চার সাথে তুলনা করা হচ্ছে, অনাথ বাচ্চার সাথে তুলনা করা হচ্ছে, আর সেগুলো সে দিয়েছে কমিউনিটিতে। আজ সে যখন বসে বলছে যে কেন তোর ক্ষমতা নেই, তোর ক্ষমতা নেই, তুই বলতে পারিস না যে না আমার বাচ্চাকে আমি নিজের কাছে এনে রাখবো। এই কথাগুলো যখন বলছে, চিন্তা করে দেখুন তার মায়ের কি সত্যি বাচ্চার প্রতি ফিলিংস ছিল? তাহলে এই ধরনের আগে যে ভিডিওগুলো করেছিল সেগুলো কি নিজের কমিউনিটিতে দিয়ে সেটাকে লোকের কাছে ছড়িয়ে দিতে পারতো? পুরো নাটক। ও বুঝে গেছে যে এবার কিভাবে খেলতে হবে। সন্দীপকে আমি হাজার ঠিক দেখলেও বলতে পারবো না, আর মিনার হাজার দোষ থাকলেও আমি সেরকমভাবে বলতে পারবো না। তাই জন্য এখন একটা আছে ওই কৃষাণু, ওকে নিয়েই, ওর প্রতি আমার দরদ উতলে দেব, যার জন্য কিনা মানুষ আমার কাছে চলে আসবে। আমার প্রতিও মানুষ তাদের ধারণা চেঞ্জ করবে যে কত মাতৃসুলভ আমি। বলছে যে আমি তো ভাবি কতক্ষণে বাড়ি গিয়ে আমার ওই 4 পেয়ে পোষ্যটাকে দেখবো। ওর তো দুটো আছে, একটা 2 পেয়ে আছে, 2 পেটাকে না দেখলেও ওর চলে, বাট বলছে আমার 4 পেটাকে না দেখলে আমি অন্ধ হয়ে যাই। আর সেই 4 পেটাকে একবার না দুবার তাকে নিজের কাছ থেকে কাছছাড়া করতে চেয়েছিল। যে মা 1 মিনিটও ভাবতে পারে না যে বাচ্চাকে ছেড়ে থাকবো, তাকে যখন জ্যোতিষী বলছে যে আপনার কুকুরে কামড়ে প্রবলেম আছে, মানে কুকুর, মানে আপনার বাড়ির কুকুরও হতে পারে, যে কোনো, বলেছে বাড়িতে কুকুর আছে, মানে তার সন্তানের সম্পর্কেই বলছে, ঠাটিয়ে 1 চড় মেরে দিল না কেন? যে সাহস কি করে হয় আপনার এই কথাটা বলার? জানেন ওটা আমার বাচ্চা, আপনি থাকবেন আপনার বাচ্চাকে ছেড়ে? এরকমভাবে কেন বললো না? তখন ওর চিন্তা হয়ে গেল যে বাবা আমার যদি মৃত্যু হয়ে যায়। সেই জন্য ওই মানে ঢপের চপের, এটা এমনিতেও আমার ঢপ লাগে, কোনো মানে জ্যোতিষী কখনো বলতে পারে না। পরবর্তীকালে সেই জ্যোতিষী বলেও ছিল যে না আমি ওরকমভাবে ব্যাপারটা বলিনি, ইনি অন্যরকমভাবে বলেছেন। চিন্তা করে দেখুন
চিন্তা করে দেখুন, সেখানে ভেড়া ওই দুপেটাকে বসিয়েছে, দিয়ে ভেড়াটা বলছে, না জানুন তো বন্ধুরা, ওর তো ফাড়া আছে, ওই ডগ থাকলে কামড়ে দেবে। সত্যি আমি যা হেসেছিলাম না, বিশ্বাস করুন, আর রাগও হয়েছিল। সেখানে এই যে এখানে ও মুখটা এরকম, মুখটা ঠিক এরকম, ওরম করো না, ওটা নিয়ে যাইও না, ওটা নিয়ে যাইও না। মনে হচ্ছিল জি দুটোর মাথা এরকম টাম করে ঢুকে। তো যাই হোক, ভাবুন যার বাচ্চা, তাকে দেখে তার বডি ল্যাঙ্গুয়েজ দেখবেন, ওর পোষ্যটার পুরো স্টিফ হয়ে থাকে, কারণ ও বুঝতে পারে না যে কোন সময় ওর এই মালকিন কথা বলছে, ক্যামেরাটা অন অফ কখন আছে ও তো বোঝে না। ওভাবে ও কি দেখে, একবার আসে এসে দাঁড়ার দাম মার দেয়, ওই মারটা খেয়ে ও পুরো সিটিয়ে যায়। এবার তারপর যখন ক্যামেরা খুলে ও আদর করার জন্য আসে, ও পুরো তথস্থ হয়ে যে এবার মার, এই পড়লো মার। একটা বারও ও বাচ্চাটা ল্যাজ নাড়ায় না ওকে দেখে, পুরো ল্যাজটা পড়ে থাকে, ওকে দেখলেই ল্যাজটা পড়ে থাকে, এর কারণ একটাই, বেধড়ক মার মারে ওকে, বেধড়ক মার মারে সেই জন্য। তো যাই হোক, এবার একটা ডায়লগ শুনলাম ওর মুখে, বলছে যে শিলা দেবীকে নাকি সীমা ফোন করে বলেছে যে এই ওষুধ খাওয়াবে, এই করবে, এরকমভাবে ওকে টেক কেয়ার করবে, মানে কৃষাণুর টেক কেয়ার করবে। তাতে বলছে ঘোড়ামুখী বলছে, কেন সীমা শিখিয়ে দেবে, এখন তো জলহস্তি হয়ে গেছে, এখন তো ওই বারটা বলতে আর সাহস পাচ্ছে না। তো যাক, ভালো কথা। তো বলছে যে কেন জলহস্তি কেন শিখিয়ে দেবে, হ্যাঁ কেন, উনি তো দুটো বাচ্চা ওনার হয়েছে, একজনকে তো দেখেনি জলে ফেলে দিয়েছে, সে জলে ফেলে দিয়েছিল, তার ভাগ্য জোরে সে ভালো জায়গায় রয়েছে। ঠিক আছে, চলো, এখানে আর কিছু আমার বলার নেই নতুন করে, ঠিক আছে। তো এবার বলছে সন্দীপের কথা, যে ওকে তো মানুষ করেছে, তাহলে সে সময়টা জানে না যে কি করেছিল, যে এখন বলে দিতে হচ্ছে এই সীমাকে, কেন বলে দিতে হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, মানে একে কি বলবো, এই যে বলি যে জিনিসগুলো জানে না সেটা নিয়েই বলতে থাকে, যে কোন যুগে সন্দীপকে মানে ছোটো থেকে ওর মা বড় করেছে, সেই সময় আর এই যুগ এক। এখন আরও কত রকমের রোগ এসছে। সেই সময় সন্দীপ যখন ছোট ছিল, ওর ভ্যাকসিনেশন কার্ড আছে, ভ্যাকসিনেশন কার্ড, কটা ভ্যাকসিন দিতে হয়েছিল কেউ জানে? তখনকার দিনে শুধু ওই পালস, একটু পোলিও খাওয়াতো, একটা টিকা দিত, কি একটা শুনেছি টিকা দিয়ে দিত, সেটাতেই হয়ে যেত। এখন চিন্তা করুন তো, বাচ্চাদের মানে প্রথম 2 বছরে কতগুলো থাকবে, তারপর আবার কতগুলো থাকবে, এরকম 5 বছর অবধি কত রকমের কত ভ্যাকসিনেশন চলে। তখন কি সব ছিল না, সেগুলো আবিষ্কারই তখন হয়নি। তো তখনকার বাবা মারা সেই ঝামেলাগুলো পুহিয়েছে, বাট আজকের দিনে তো পোহাতে হচ্ছে। তো সেরকমই তখনকার ছেলেমেয়েরা, তখন কি না মোবাইল ছিল না টিভি ছিল, তখন বাচ্চা মানুষ করেছে একরকমভাবে, আর এখনকার বাচ্চাদের অনেক রকমভাবে বাচ্চাদের মানুষ করতে হয়। তখন একটু শুধু পড়াশোনা করলেই হয়ে যেত, কদাচিৎ ছিল যারা কিনা নিজেদের ইচ্ছার জোরে কেউ গানে, কেউ নাচে, কেউ ক্রিকেট, কেউ এরকমভাবে শাইন করেছে। বাট এখনকার বাচ্চাদের তৈরি করা হয় সেরকমভাবে, যে যদি পড়াশোনা হলো, না হলে যদি ওর মধ্যে যে ট্যালেন্টটা আছে সেটা পথ যেন বেছে নিতে পারে, মানে একেবারে ছোট থেকেই তৈরি করা হয়, যাতে তার কেরিয়ারের দিকে যাতে ওর কি ন্যাক আছে সেই অনুযায়ী। আমাদের দেশে তো কম, বিদেশে তো প্রচুরভাবে প্রত্যেকটা মানে বাচ্চাকে মূল্যায়ন করা হয়, যে তার ঠিক কী বিষয় ন্যাক, সে কোনটা করলে খুব ভালো করতে পারবে। সে পড়াশোনা করতে পারছে না, কোনো ব্যাপার নেই, সে হয়তো অন্য কিছু বেশি জানে, এইগুলো ভালোভাবে দেখা হয়, তাদের ব্রেন ডেভেলপমেন্ট হচ্ছে কি না সেগুলো দেখা হয়। এখনকার বাচ্চা মানুষ করা, তখনকার বাচ্চা মানুষ এক হয়ে গেল। তো যাই হোক, আমার ছেলে মেয়ের মধ্যে অনেকটাই ডিফারেন্স, আপনারা সবাই জানেন। তো সেক্ষেত্রে টাপুর যখন ছোট ছিল যেগুলো আমি করেছি, আর রন যখন ছোট ছিল যেগুলো করেছি, সেগুলোর মধ্যেই অনেকটা ডিফারেন্স। এমনি তো টাপুর যখন হয়েছিল, টাপুরকে তো আমি স্নানই করাতে পারতাম না, ভয় পেতাম, তখন আমিও অনেক অল্প বয়স, শাশুড়ি মা করতো, আর সেরকম রনকেও করে দিয়েছে কিছু জিনিস। আমি তারপরে আমার সাহস এসে গেছিলো, করতাম, কিন্তু তাও আমার শাশুড়ি মা পছন্দ করতো বলে শাশুড়ি মাই রনকে যতদিন পেরেছে স্নান করানো, টেক কেয়ার সমস্ত কিছু করেছে। তাহলে তো সেটাই হচ্ছে ব্যাপার। ও এরকম তাহলে এইভাবে বলে কি করে? ও নিজে জানে না এই জিনিসগুলো, যে তখনকার যুগ আর এখনকার যুগের মধ্যে একই জিনিস হয়ে গেল। তো যাই হোক, তারপর মারাত্মক লেভেলের কথা কিছু শুনলাম, সেটা হচ্ছে গিয়ে বলছে যে এই মিনার আজকে যা অবস্থা, সব তার পেছনে দায়ীকে না, আসলে সত্যি
শক্তি, আমাদের ওর অশুভ শক্তি কাকু, আর কে অমাবস্যা দিদি, ওকে তো দিদি, ওর মাকে দিদি বলে আর বাবাকে বলে কাকু। তো যাই হোক, তাদেরই আসল দোষ, তারাই মানে মেয়েটা 18 বছর হয়েছে না হয়নি দেখে বিয়ে দিয়ে দিয়েছে। ওয়াও, কথাটা চেনা চেনা লাগছে, শোনা শোনা লাগছে, লাগছে না? অনেক দিন হয়ে গেছে আমি আমার ভিডিওর মধ্যে বলেছি। ও মনে হচ্ছে সব আমার পুরনো ভিডিওগুলো দেখছে আর দেখে এখন নতুন করে কন্টেন্ট তৈরি করছে, কারণ প্রত্যেক কটা কথা, যে কথাগুলো আমার বলা এই মিনার সম্পর্কে, ওর মিনা, সেগুলোই বলছে। আমি এটা বলেছিলাম যে হঠাৎ করে এখনও মেয়ে মানে 18 বছর বয়স, এমন কিছু দেখতে খারাপ নয়, হঠাৎ করে তাকে কোনো কিছু না করিয়ে বিয়ে কেন দিয়ে দেওয়া হলো? তার কলেজটাও পূরণ করতে দিল না, মানছি পড়াশোনা ভালো ছিল না, তাকে হাতের কাজ বা অন্য কিছু শেখানো যেত, দিয়ে তার কেরিয়ার তৈরি করে তারপর বিয়ে দিতে হতো। এত কিসের তাড়া ছিল? এখন ও দোষারোপ করছে টিনের বাবা মাকে। বাহ, দারুণ লাগছে, আমার দারুণ লাগছে, খুব ভালো লাগছে। ওই যে অমাবস্যা দেবী বলেছিল না, এই তুই খাচ্ছিস কেন মিষ্টি, তোকে না বারণ করেছে মহামায়ার মিষ্টি খেতে, খুব খুব প্রমোট করেছিল না, দিয়েছে আচ্ছা করে জুতিয়ে। এই হচ্ছে এইরকম দালাল, এইরকম যারা দালাল রাখে না, দালাল যারা রাখে, দালালদের ব্যাপারটাই সেরকম, যে যেই স্বার্থ চটবে অমনি একেবারে ঝেড়ে কাপড় পুড়িয়ে দেবে। আর যারা মন থেকে ভালোবাসে বা সাপোর্ট করে, তাদের তো হাত খোলা, তারা যখন মনে হবে ঠিক দেখবে ঠিক বলবে, ভুল বললে ভুল করলে ভুল বলবে। এইরকম না যে স্বার্থ চটলেই এখন বাবা মা কেন বিয়ে দিল। তো যাই হোক, ভিডিওটা আমি এন্ড করে দেবো, কিন্তু তার মধ্যে একটা কথা। তো যাই হোক, ঘোড়ামুখী বলছে এই সমস্ত কিছু যে বলা হচ্ছে না, যে যাও বাচ্চাকে নিয়ে যাও, ছেলেকে নিয়ে যাও, সন্দীপ নিজে বলতে পারছে না তাই সীমাকে দিয়ে বলাচ্ছে, এই কথাগুলো উঠছে তার কারণ কি, যে সন্দীপের লাইফে যে এসছে সে নাকি চায় না যে কৃষাণু ওখানে থাকুক, ও চায় যে বাচ্চার মায়ের কাছে চলে যাক আর ও এসে সংসার করুক। আপনারা চিন্তা করে দেখুন কতটা মানে হাস্যকর এই কথাটা, কতটা হাস্যকর। যখন মানে প্রথম যে এই জিনিসগুলো আমরা জানতে পেরেছিলাম, তখন কৃষাণুকে কোলে নিয়ে সন্দীপ কাঁদতে কাঁদতে একটাই কথা বলেছিল, যে ও তো এরকম কি করছে, কার সাথে একজনের সাথে সম্পর্ক, পরকিয়া করছে, আমার বাচ্চাকে নিয়ে হুমকি দিচ্ছে, আমাকে ওই বাচ্চাকে আমি ছাড়বো না, প্রথম দিনই বলেছিল, প্রথম দিনেই হয়েছিল। চিন্তা করে দেখুন, একটা কথা বলবো তাহলেই পরিষ্কার হয়ে যাবে যে আমরা সবাই জানি কৃষাণুকে সন্দীপ কতটা ভালোবাসে। তো একটা ছোট্ট উপমা দিচ্ছি, যেদিন রিকভারির দিন এসছিল সেদিনও কিন্তু এই গামলা একবারও বাচ্চার কথা চিন্তা করেনি। প্রশ্ন তুলেছিল কে? ওই থানার একজন কনস্টেবল হোক বা যেই হোক, থানার একজন পুলিশ, সে বলেছিল যে বাচ্চাটা কোথায়। সেখানে দাঁড়িয়েও সন্দীপ দেখছে যে ওদের ক্যামেরা অন আছে, সন্দীপের নিজের ক্যামেরা অন আছে, সেখানে বলছে যে বাচ্চা তো আমার, হ্যাঁ, তো বাচ্চার কোথাও চিন্তা করবে নাকি? এই তো সামনেই ছিল, বললো একবারও বাচ্চা নিতে আসেনি, পরিষ্কার বলেছিল। দাঁড়িয়ে ওখানে পুলিশ যে ভদ্রলোক তার সামনে দাঁড়িয়েও বলেছিল যে বাচ্চা তো আমার। তাহলে চিন্তা করে দেখুন, ওর তো এটাও মাথায় আছে যে ওদেরও ক্যামেরা অন আছে, আমি যদি এত বড় কথা বলি পরবর্তীকালে যদি বাচ্চা না রাখতে পারি, বাট ও জানে ওর বাচ্চাকে ওই রাখবে। সেই জন্য এই রিকভারির পরেও বলেছিল যে যা নিয়ে গেছে, ওর যদি আরও কিছু থাকে, ও যদি মনে হয় আরও কিছু নেবে, সেগুলোও নিয়ে যাক ভাই, আমার দরকার নেই, আমার বাচ্চা আমার কাছে থাক, যথেষ্ট। তো যে সন্দীপের লাইফে আসবে সে বুঝে শুনেই আসবে, আর সন্দীপও তাকে ভালো করে বুঝিয়ে তারপরেই তার জীবনে আনবে, এটুকু আমার দৃঢ় বিশ্বাস। আর সবচেয়ে বড় কথা কি বলুন তো, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। এখন ও যে এই বিষ বৃক্ষটা দর্শকদের মনের মধ্যে সন্দীপের বিরুদ্ধে লাগানোর চেষ্টা করছে না, সন্দীপ নিজের কাজ দিয়ে সেটা দেখিয়ে দেবে যে কতটা বড় মিথ্যে, কতটা বড় ভুল। তো সবশেষে একটাই কথা বলবো, যে আজকে আবারও বলতে বসলো যে সন্দীপ নাকি এই টিনকে একটা সেকেন্ড চান্স দেয়নি, কেন আগে ভাগেই এই জিনিসগুলো পাবলিক করে দিল। বলছে কেন পাবলিক করে দিল এই কথাগুলো, যদি এটা তো চটথাপ্পড় দু একটা মারতে পারতো, মেরে ওকে বুঝিয়ে নিত। ভাবুন যখন শুনেছিল যে মানে একেবারে রেড হ্যান্ড ধরা পড়ে গেছে ও পরকিয়া করে, সেই সময় সন্দীপ রাগে ঠেলা দিয়েছে, দিয়ে হাত থেকে ফোনটা ছিনিয়ে নিয়েছে, সেইটা শুনেই বলেছে যে কোন হিসাবে গায়ে হাত তুলেছে, হ্যাঁ, একটা চড়ই বা মারবে কেন,
এই রকমের কথা বলেছিল। আজ সে বলছে যে দু চারটে চড়থাপ্পড় মেরে তো সংসার করতে পারতো। তাহলে চিন্তা করে দেখুন, সালিশি সভায় যে কথাটা হয়েছিল ওটা সেকেন্ড চান্স নয়? সালিশি সভার আগে কি আমরা মানে সালিশি সভার কথাটা আমরা পরে জানতে পেরেছি? আমরা সে সময় কি জানতে পেরেছিলাম? বেশ কয়েকদিন ওদের 3-4 দিন ভিডিও বন্ধ ছিল, আমরা কি জানতে পেরেছিলাম যে ওদের ভেতরে কি চলছে? যখন ধরা পড়ে গেছিল, সালিশি সভা হয়েছিল, সবার মাঝখানে কথা বলে ক্ষমা টমা চেয়ে আবার সংসারে ফিরে গেছিল, এটাই তো সেকেন্ড চান্স ছিল। মায়ের সাথে দুজনে মিলে, মা মেয়ে দুজনে মিলে একসাথে 2-3 রাত কাটিয়ে সমস্ত প্ল্যান প্রোগ্রাম করে নিয়ে বেরিয়ে চলে গেল। তারপর আর কি দেবে? আর তারপর আর কি চান্স দেবে? যতক্ষণ ওর চোখে চোখে ছিল ততক্ষণ সন্দীপ কিছু সবাইকে বলেনি। যখন চোখের আড়ালে হয়ে যাচ্ছে, ও যে ওদের বাড়ি থেকে বেরিয়ে কোনো একটা ফোন থেকে লাইভ করে বলবে না আমাকে দেখুন মারতে মারতে বার করে দিয়েছে, তখন ওই যে হাতের এখানটা ছড়ে গেছিল, যেটা আমরা সবাই দেখেছি, হাতের এখানে ছড়ে গেছিল, দেখুন এরকম করে যদি দেখায় যেরকম এরকম দেখুন আমাকে এরকম করেছে, হ্যাঁ ওর চালচলন ভালো ছিল না, আপনাদের আগেই ভিডিওতে বলেছি ও একজনের সাথে সম্পর্ক, হ্যাঁ আমাকে বাড়ি করে দিয়েছে, এই যে আমার মা এসে নিয়ে যাচ্ছে। প্রত্যেক কটা দর্শক তখন টিনকেই বিশ্বাস করতো। সমস্ত কিছু সন্দীপ দেখিয়ে দিচ্ছে, ও স্বীকার করে নিচ্ছে যে হ্যাঁ আমি একজনের সাথে ভালোবাসি, এখানে থাকবো, ওখানে গল্প করব, আমি এখানে মানে নিজেকে ক্ষতি করে সন্দীপকে ফাঁসাবো। এই সমস্ত কিছু শোনার পরেও যখন টিন সাপোর্ট পাচ্ছে, তাহলে ভাবুন সে সময় তাহলে সন্দীপের কী হতো যদি ও না সত্যিটা দর্শকদের সামনে শেয়ার করে দিত। যখন পরবর্তীকালে টিনের বলার পরে যদি সন্দীপ বলতো, তখন বলতো তুমি মিথ্যে কথা বলছো, তুমি নিজের দোষ ঢাকার জন্য মিথ্যে কথা বলছো, টিনের কোনো পরকীয়া নেই, তুমি মিথ্যে কথা বলছো, এটা আমরা বিশ্বাস করি না, এটা বলতো। তাহলে একটা না অনেকগুলো চান্স পেয়েছিল, এই পাবলিক হওয়ার আগে চান্স পেয়েছিল, ওর সাথে যখন দেখে নিল, তারপরেও ও রান্নাঘরে গিয়ে কি রিলসের মাধ্যমে ওর সাথে আদান প্রদান করেছিল। তাহলে দেয়নি, চান্স দেয়নি? বর যখন এসেছিল বউকে আদর করে ঝামেলা মিটিয়ে নিতে, তখন গা ছোটকে দেয়নি? বলিসনি সেটা নিয়ে? তুই বলিসনি? আজকে কেন বলছিস না যে বর তো এসেছিল আদর করে তোর সাথে মিলমিশ করতে? তাহলে কেন বলেছিলি যে বর নাকি কী সব ঠিক করেছে, লোক ঢোকাবে? সম্পূর্ণ মিথ্যে কথা। তো যাই হোক বন্ধুরা, টিন সোশ্যাল মিডিয়ায় এই ব্যাপারগুলো হওয়ার আগেও চান্স পেয়েছিল, সন্দীপ চান্স দিয়েছিল, যেটার কথা ওরাও স্বীকার করে যে সালিশি সভা একটা হয়েছিল, ওটাই ওর সেকেন্ড চান্স ছিল। তাহলে তাই না? তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। মি ইপসিতা সাইনিং অফ। লাভ ইউ অল।